শেখ আবদুল্লাহ, নাসিমউদ্দিন, হাসিনা খাতুন, আকবর আলী, শামা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রমজান আলী, এ সমস্ত নামের সঙ্গে আরেকটা নাম যুক্ত হলো। আমার এক সহনাগরিকের মৃত্যু, আরেকটা মৃত্যু, 10 জনের মৃত্যুর খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি। সেটাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আমার শহরে কিছু নেতার অযোগ্য সিদ্ধান্তের জন্য, কিছু গুন্ডা, কিছু মাফিয়ার দৌরাত্বের জন্য, কিছু লোভের জন্য আমার শহরে ধ্বংসস্তূপ থেকে বেরোলো আরও একটি দেহ, বাঁচানো গেল না তাকেও। গার্ডেন রিচ বিপর্যয়ে 10 জনের মৃত্যু। গার্ডেন রিচ কাণ্ডে মৃত বেড়ে 10। অন্যদিকে আইওয়াসের নামে 3 জন ইঞ্জিনিয়ারকে সরিয়ে দেওয়া হলো। চুনোপুটি ইঞ্জিনিয়ারকে সরিয়ে বড় মাথাকে আড়াল করার চেষ্টা। আমার বাংলায়, আমার কলকাতা শহরে আরও একটি দেহ উদ্ধার, যাদের উৎসবে মেতে ওঠার কথা ছিল 1 মাস পরে, যাদের এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল। আকবর আলী, রিজওয়ান আলম, হাসিনা খাতুন, শামা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রমজান আলী, সাহিল উদ্দিন, নাসিমউদ্দিন, শেখ আবদুল্লাহ, তাদের সঙ্গে আরেকটি নাম যুক্ত হলো। এখনো পরিচয় জানা যায়নি। আমরা কয়েক ঘন্টার মধ্যে হয়তো পরিচয় জেনে যাব এবং তারপর আরেকটা নাম যুক্ত হয়ে যাবে এই ধ্বংসস্তূপের উদ্ধার কাজের পরেও। এক ভয়ঙ্কর সময় চলছে। নমস্কার বাংলায় এক ভয়ঙ্কর সময় চলছে। রাজার অসুখ, এটাকেই বোধহয় রাজার অসুখ বলে, যে অসুখ এই মুহূর্তে শীত শেষ, এই মুহূর্তে বসন্ত জাগ্রত দ্বারে। অনেকেরই ভাইরাল ফিভার হচ্ছে, ঠান্ডা গরম, সর্দি লাগছে, মিজলস, পক্স, বাচ্চাদের হাম অনেক সময় হয়। বড়দের কোভিড না হলেও কোভিডের মতন সিমটমস নাকি মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। নতুন নতুন ব্যাকটেরিয়া আসছে, নতুন নতুন ভাইরাস আসছে, এবং এর মাঝেই এক নতুন অসুখ। এটাই বোধহয় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কলকাতা শহরে সবচেয়ে বড় যে অসুখ, সবচেয়ে হাই প্রোফাইল যে অসুখ এই মুহূর্তে ভিভিআইপিদের হচ্ছে, সেই অসুখের নাম ছোট করে বললে কোভিড-19 যেরকম একটি অসুখের নাম ছিল, ঠিক সেরকমই এই অসুখটির নাম নাকি জেএনএস, জানি না সিনড্রোম। এই জানি না সিনড্রোম, এই জানি না অসুখ, সেই অসুখ শুধুমাত্র মানে টার্গেট গ্রুপ, যেরকম ব্যাকটেরিয়া ভাইরাসের টার্গেট গ্রুপ থাকে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে হাম বা মিজলস তাদের হয়। কোভিড যেরকম সাধারণত যাদের কোমরবিডিটি থাকে তাদের হয়, যাদের একটু বেশি দুর্বল শরীর তাদের যেভাবে আক্রমণ করে ব্যাকটেরিয়া ভাইরাস, ঠিক সেভাবেই এই অসুখের দ্বারা আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শামস, ইকবাল, সবাই আক্রান্ত এই জানি না অসুখে। এবং এই জানি না অসুখটা এমন এক জায়গায় চলে গেছে যেখানে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু নেতারা কিছু জানতে পারছে না, নেতারা কিছু জানে না, বা নেতারা না জানান ন্যাকামোটা করছে। ক্ষমা করবেন আমাকে, কিন্তু ন্যাকামো করছে, হাওয়ায় হাওয়ায় কথা বলছে। আমি একবার দেখিয়ে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই জানি না সিনড্রোমের তালিকাটা। রাজ্যে মাথা ন্যাড়া হতে হচ্ছে চাকরি প্রার্থীদের। এই বাংলাতে একজন মহিলা মাথা কামিয়ে ফেলছেন প্রতিবাদে, তার কারণ এই বাংলাতে তারা চাকরি পাচ্ছে না, তাদের চাকরি চুরি হয়েছে। সেই আক্রান্ত অসুখ জানি না সিনড্রোম। মমতা বন্দ্যোপাধ্যায় জানেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেনই না, জানতেনই না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে পার্থ চ্যাটার্জি একের পর এক টাকা নিয়েছে, চুরি করেছে এবং অপাসপা গপার বাড়িতে রেখে দিয়েছে এদেরকে বঞ্চিত করে। মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু এবং প্রত্যেক নেতার এই জানি না সিনড্রোমটার নিরাময় কোথায় আজ তার জবাব চায় বাংলা। এটা তো গেল নিয়োগ দুর্নীতি, চাকরি চুরি। আরেকটা ছবি দেখাবো, তালিকা দীর্ঘ হচ্ছে। জানি না অসুখে আক্রান্ত একটা সরকার, একটা প্রশাসন জানতো না যে লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানি আছে। এই যে লিপস অ্যান্ড বাউন্স, খায় না মাথায় দেয়, কেউ জানতো না। কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স থেকে নিয়োগ দুর্নীতির প্রচুর টাকা নয় ছয় হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র কাকু, কালীঘাটের কাকু,
সেই কাকু অভিষেক ব্যানার্জি ডিরেক্টর হিসাবে নাম ছিল, সুজয় কৃষ্ণ ভদ্র ডিরেক্টর হিসাবে নাম ছিল। দেখুন সুজয় কৃষ্ণ ভদ্র, দেখুন রুচিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ ভট্টাচার্য, কারা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, তৃণমূল কংগ্রেস জানতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কোম্পানি আছে, এতদিন পরে তারা প্রকাশ্যে বললেও তখন কেউ বলতো না, শুধু বলে যেত গৌতম দেব, শুধু বলে যেত শুভেন্দু অধিকারী, শুধু বলে যেত বিজেপি সিপিএম এর নেতারা। অন্যরা বুঝতে পারছে ভাইরাস ঢুকছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পারতো না, কারণ তৃণমূল কংগ্রেসে যে ভাইরাস ঢুকে পড়েছে সেটা হচ্ছে জেএনএস, জানি না সিনড্রোম, বড় ভয়ঙ্কর একটা অসুখ। আরেকটা দেখুন, দেখুন 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 অসুস্থ লোক মাথা ঢাকা দিয়ে, কাকু কাকু কাকু, কালীঘাটের কাকু। এই কালীঘাটের কাকু কে বলতে পারবেন আপনি? আপনি জানেন, আমি জানি, তৃণমূল কংগ্রেসের নেতারা জানে না। জানি না সিনড্রোমে আক্রান্ত। স্টেজ 1 জানি না সিনড্রোম, স্টেজ 2 জানি না সিনড্রোম, স্টেজ 3 জানি না সিনড্রোম। মানে জানি না অসুখে আক্রান্ত একটা দল, তারা কি করে যে কাজটা করবে সেটাই কেউ বলতে পারছে না। কারণ কি? তারা অসুস্থ, তারা জানি না অসুখে অসুস্থ, এবং তারা জানে না, তারা জানে না। আচ্ছা ধরে নিলাম, এগুলো খুব টাফ প্রশ্ন, অসুস্থ মানুষজন তো, ধরে নিলাম সুজয় কৃষ্ণ ভদ্রকে জানে না, সুজয় কৃষ্ণ ভদ্রের চুরি সম্বন্ধে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানে না, ফিরহাদ হাকিম কিছু জানে না। এইটা তো জানার কথা। দেখি পরের ছবিটা, দেখি পরের ছবিটা। দেখুন ভলভো বাস, এই বিলাসবহুল ভলভো বাসে ঠাসা গরু, গরু পাচার, অনুব্রত জেলে। কিন্তু পুলিশ জানে না যে এভাবে ভলভো বাসে করে এই পুরো ভলভো বাসটা, সেই ভলভো বাসটাতে বর্ধমানের রাস্তায় ঝাঁ চকচকে যে বাস, সেই বাসে সিট বের করে দিয়ে সেখানে ঠেসে গরু ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই গরু ধরা পড়ছে স্থানীয়দের হাতে। পুলিশ আসছে এবং তারপর বলছে আচ্ছা গরু পাচার হচ্ছিল। তার আগে অবধি জিজ্ঞেস করলে বলবে জানে না। পুলিশও জানি না সিনড্রোমে। আচ্ছা ছেড়ে দিন, গরু বাসে করে, ভলভো বাসে করে আসতে পারে, জানে না হয়তো। ট্যাঙ্কারে করে গরু, ভাবুন কাণ্ড, ট্যাঙ্কারে করে গরু আসছে, রাজ্যের পুলিশ জানে না। কারণ জানি না সিনড্রোম, জেএনএস সিনড্রোম। রাস্তাঘাটে তৃণমূল নেতাদেরকে জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবেন জেএনএস সিনড্রোমের মানেটা। জানি না সিনড্রোম একটা ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এটাই বোধহয় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দেখুন ট্যাঙ্কার, তেলের ট্যাঙ্কারের মধ্যে গরু নিয়ে যাওয়া হয়, গরু নিয়ে যাওয়া হয়। সেই গরু নিয়ে যাওয়ার ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু ওই যে নেতারা জানে না, নেতারা জানে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কারণ ফিরহাদ হাকিম জানেন না, ব্রাত্য বসু জানেন না, শামস ইকবাল জানেন না, তৃণমূলের নেতারা জানেন না, মুখপাত্ররা জানেন না। জানেটাকে ভাই? সরকার তুমি চালাচ্ছ না সরকার চালাচ্ছে এই সমস্ত মানুষেরা? আচ্ছা ছেড়ে দিন, এটা বড় কঠিন প্রশ্ন। এর পরের ছবি দেখাই, ছেড়ে দিন ছেড়ে দিন। আমি পিসিআরকে বলবো অন্য ছবি দেখাতে, এটা টাফ প্রশ্ন। কয়লা, কয়লা পাচার হয়, রাজ্যের নেতারা জানে না। উমা কয়লা পাচার হয়, এ কি কাণ্ড, আমি জানতাম না তো। এদিকে কয়লা পকেটে করে কিন্তু পাচার করা যায় না। কয়লা পাচারের টাকা নাকি আসানসোল এবং শিল্পাঞ্চলগুলো থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার কোনো বড় বড় বাড়িতে দক্ষিণ কলকাতায় ঢুকে পড়ে। কেউ জানে না, পুলিশ জানে না, পুলিশ মন্ত্রী জানে না, মুখ্যমন্ত্রী জানে না, তৃণমূল নেতারা জানে না, কিন্তু কয়লা পাচার হয়ে যাচ্ছে। কালা কালা, সাদা সাদা, সাদা সাদা, কালা কালা। কি বলবেন? কয়লা ছেড়ে দিন। জানি না সিনড্রোমে গার্ডেন রিচ, যেখান থেকে শুরুটা করেছিলাম, 10 জন সহনাগরিক বেঘরে মারা গেল। 10 জন সহনাগরিক। ভাবুন আমার আপনার মতন মানুষ। আপনি এই মুহূর্তে বাজার করে ফিরছেন না, আপনি এই মুহূর্তে মেয়ের সাথে বসে জবাব চায় বাংলা দেখছেন না, আপনি এই মুহূর্তে রান্নাঘর থেকে ময়ূকের কথা শুনছেন না। আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো কাল সকালবেলা বেঘরে প্রাণে মরে যেতে পারে, আমি মরে যেতে পারি, মাথার উপরে ফ্লাইওভার ভেঙে পড়তে পারে, অবৈধ নির্মাণের একটা অংশ হুড়মুড়িয়ে আপনার বাড়িতে এসে পড়তে পারে, আপনার টিভি সেট যেখান থেকে জবাব চায় বাংলাটা দেখছেন সেইটা পর্যন্ত দুমড়ে মুচড়ে যেতে পারে যদি এই ছবিগুলো সম্বন্ধে অবগত না থাকে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম একেবারে সরাসরি অধীর চৌধুরী বলেছেন ফিরহাদ হাকিম খুন করেছেন। 10 জনের খুনের দায় নিতে হবে ফিরহাদ হাকিমকে, রাজ্যের একজন মন্ত্রী এবং কলকাতা শহরের মেয়রের। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দায় নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দায় না নিয়ে মিথ্যাচারগুলো করবেন, সিএ নিয়ে মিথ্যাচার করবেন, বিভিন্ন কিছু নিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই জানি না সিনড্রোমে আক্রান্ত কি খুঁজে দেখতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় জানি না জেএনএস সিনড্রোমে আক্রান্ত। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের যে নেতারা জানি না অশোকে আক্রান্ত, এই হাওয়ায় কথা বলে কতদিন সরকারটা চলবে? অ্যাকাউন্টেবিলিটি চাই ভাই। একটা বেসরকারি কোম্পানিতে যদি সিইও কোনো দোষ করে থাকে বা তোমার অধস্তন কর্মী যদি দুর্নীতির শিকার হয়ে থাকে, তাহলে সিইও কেও পদত্যাগ করতে হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বা নেতারা পদত্যাগ কেন করবেন না? এটাই তো আমরা জানি না বললে চলবে না, এটা জানতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ের প্রতিক্রিয়া চালানো হোক এবং তারপর আমি অতিথিদের কাছে জানতে আসবো জানি নাটা কেন তৃণমূল নেতারা লাগাতার বলে যাচ্ছেন। আমি জানি না, আমি এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না। বিজেপি কি বললো আমি তারই জানি না। আগে চাচা আপনার প্রাণ বাঁচা, নিজেদেরটা আগে দেখতে বলুন। আমি কি ফিরবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না। আমি তো জানি না, আমি চলে এসেছি সরাসরি। জানি না আমি তো, আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা দুর্ভাগ্য, এটা হচ্ছিল আমি জানতে পারিনি। সিনিয়র বড় বড় নেতা রোগে অসুস্থ হয়ে পড়ছেন, ঠকঠক করে না কাঁপলেও তারা জানেন না এই সিনড্রোমে আক্রান্ত হচ্ছেন। মশাই জানেন না, কিছুই যখন জানেন না, এত বড় বড় পোস্ট নিয়ে বসে আছেন কেন? পদত্যাগ করতে পারেন, মানুষ তো বলছে। আপনাদের যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, ফেয়ার এনাফ, পদত্যাগ করুন, অন্য কাউকে বসানো হবে। আপনাদেরকেই যে বারবার ভোট দিতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে? মুখ্যমন্ত্রীকেই যে বারবার মুখ্যমন্ত্রী বানাতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে? মুখ্যমন্ত্রী কিছু জানেন না, পুলিশ মন্ত্রী কিছু জানেন না, অভিষেক ব্যানার্জি কিছু জানেন না, ফিরহাদ হাকিম জানেন না, রাজ্যের মন্ত্রীরা জানেন না, মেয়র জানেন না। জানবে কে? মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক জানবে, না সিধু জ্যাঠা জানবে, না ফেলুদা জানবে, ল্যাক্সিস জানবে, না মেনি বেড়ালটা জানবে যে আপনার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে? জানবেটা কে? এই প্রশ্ন নিয়ে আজ যাদের সাথে এই মুহূর্তে জবাব চাই বাংলাতে অতিথি তালিকায় রেখেছি, তাদের সাথে আলাপ করিয়ে নেব। অত্যন্ত সম্মানীয় দুজন ডাক্তার এই মুহূর্তে রয়েছেন। ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন, ডক্টর শারদত্ত মুখার্জি রয়েছেন, পাশেই রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র বটেই, কিন্তু তার পাশাপাশি আইনজীবী। তরুণজ্যোতিকে আমি নির্ধারিতভাবে একটা সময়ের জন্য নেব একটা জিনিস জানার জন্য। আমার যদি কোনো এই অফিসে বা আমার বাড়িতে যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং তারপরে যদি আমি কাচুমাচু মুখে বলে আমি তো বাবা জানি না, বাবা এখানে একটা এত বড় ইউএফও সাবমেরিন চলে এসেছে, আমি তো জানি না ভাই, আমি জানবো তরুণজ্যোতির থেকে। এবং পাল্টা যুক্তিটা নেব অর্ক নাগের থেকে। অর্ক এই মুহূর্তে আইনজীবী হিসাবে আমার সঙ্গে রয়েছেন এবং নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু এক এক করে ডাক্তারবাবুদের কাছে যাই। ডাক্তারবাবু, বড় কঠিন একটা সময়, গরমকাল পড়ছে, পক্স, মিজলস ইত্যাদি সর্দি কাশি সেই সমস্ত হচ্ছে, কিন্তু তা নিয়ে কনসালটেশনের থেকেও গভীর কনসালটেশন বোধহয় এই মুহূর্তে আপনাকে করতে হবে জেএনএস নিয়ে। জানি না সিনড্রোম, এটা রাজার অসুখ, হাই প্রোফাইল কর্পোরেট অসুখ একটা। এটা থেকে মুক্তির উপায় কি, নিরাময়ের উপায় কি? দেখুন ময়ূক, একটা কথা বলবো যে এই সরকারের কিন্তু নীতি হচ্ছে কাটমানি দাও আর নিয়মকে বুড়ো আঙুল দেখাও। যদি ধরা পড়ো তাহলে প্রথমেই বলো আমি তো কিছু জানতাম না, জানি না। কিন্তু মনে রাখবে এইটা বলেও কিন্তু এরা পার পাচ্ছে না। এই রেশন দুর্নীতিতে একই কথা বলেছিল, তারপরে দেখা গেল যে 5টা এফআইআর হয়েছিল, সেই এফআইআরে নাম উঠে এসেছিল কিন্তু পুলিশ কিছু করেনি। আজকে দেখো শাহজাহানের ক্ষেত্রে কোর্ট বলছে 43টা অভিযোগ হয়েছে, পুলিশ কিছু করেনি। সব জায়গায় জানি না বলেও কিন্তু পার পাচ্ছে না। এখানে হচ্ছে মূল ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে সরকারটি আছে সেই সরকারটি একটা অযোগ্য, অদক্ষ আর অপদার্থ। সেই জন্যে মানুষের এই অবস্থা হচ্ছে। ওরা মনে করেন যে আমরা জানি না বললে মানুষ মেনে নেবেন আর ভাববেন যে সত্যিকারেরই আমরা কিছু জানতাম না। আসল কথা হচ্ছে কাটমানি পেতে হবে এবং কাটমানি পাওয়ার জন্যে যে যা ইচ্ছা করতে পারে এবং সেই কাটমানির ভাগ পুলিশের কাছেও যায়, সেই জন্য পুলিশ কিছু করে না। এইটা হচ্ছে আমাদের সরকারের নীতি হয়ে গেছে। তো এই সরকারের কাছ থেকে আর কিচ্ছু আশা করা যাবে না। এরা এই কথাটাই বলবে যেটা তুমি বললে,
জানি না সিনড্রোম। কিন্তু এটা দাওয়াইটা কি? এটার মানে একটা ভ্যাকসিন বিভিন্ন জিনিসে লাগে, বিভিন্ন সময় কোনো মেডিসিন লাগে, স্যালাইন লাগে, এটার থেকে নিরাময়ের উপায় কি? দেখো, গণতন্ত্রে হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে মানুষের হাতে সব থেকে বেশি শক্তি। ওই 356 ধরাও কিন্তু তার থেকে বেশি শক্তি নয়। আজকে তুমি মনে করো এই ভোট আসছে, মানুষ দেখিয়ে দিক, মানুষ বলে দিক যে হচ্ছে এই ওষুধটা কি। ওষুধটা হচ্ছে ওই ইভিএম এ গিয়ে তৃণমূলকে একটিও ভোট না দেওয়া, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, নবান্ন থেকে নামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেওয়া, ওইটাই হচ্ছে ওষুধ। বেশ অর্ক হাসছে, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ডাক্তারবাবু, ডাক্তার তন্ময় মুখার্জির থেকে ভালোভাবে অর্ক এই ট্রিটমেন্টটা জানে হয়তো। এবং অর্ক, আমি আজকে অর্ক আইনজীবীর থেকেও ধরে নিলাম অর্ক বোধহয় ডাক্তারবাবু, তৃণমূলের স্পেশাল ফিজিশিয়ান, তৃণমূল কংগ্রেসের। অর্ক, এই যে রোগটা আরেকবার শোনাচ্ছি, এই রোগটার কি ট্রিটমেন্ট হতে পারে ডাক্তারবাবু? অর্ক আজকের জন্য অন্তত ডাক্তার হয়ে একবার একটু এর দাওয়াইটা দিও। একবার শুনে নি তারপরে অর্ক আসছি। একবার শুনে নি যে একের পর এক জানি না সিনড্রোমের। আমি জানি না, আমি এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। আমি জানি না, এটা আমি বলতে পারবো না, আমি জানি না। বিজেপি কি বললো আমি তারই জানি না। আগে চাচা আপনার প্রাণ বাঁচা, নিজেদেরটা আগে দেখতে বলুন। আমি কি ফিরবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না। আমি তো জানি না, আমি চলে এসেছি সরাসরি। জানি না আমি তো আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা দুর্ভাগ্য, এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এত ইনোসেন্ট কি করে হতে পারে অর্ক একটা দল? কিছুই জানে না। তাহলে জানে না যখন, তাহলে সরকারে আছে কেন? জানে না যখন এত লালবাতি নীলবাতির গাড়ি নিয়ে পাবলিক এক্সচেকার খরচা করি, কেন এত কিছু করছে? ছেড়ে দিক না। দেখুন, একটা ঘটনা যখন ঘটে, সেই ঘটনাটা ঘটার আজকের দিনে মিডিয়া যতটা অ্যাক্টিভ, সেই জন্য মিডিয়াকে ধন্যবাদ। মিডিয়া সত্যি দে হ্যাভ গ্রোন টু আ ডিফারেন্ট লেভেল, ডিফারেন্ট এক্সটেন্ট। কোনো ঘটনা ঘটলেই রাইটলি সো মিডিয়া সেটা সব থেকে আগে জানতে পারে। না, কিন্তু আই অবজেক্ট অর্ক, এর একটা বড় কারণ। না, আমি বলছি যে মিডিয়াকে এত বেশি ডিপ রিপোর্টিং অনেক ক্ষেত্রে করতে হয় না। চোখের সামনে, বিশ্বাস করো, চোখের সামনে লাস্ট আমার ছোটবেলায় অনেক আগে ওই সিনেমাতে দেখেছিলাম টাকার পাহাড়, উত্তম কুমারের। চোখের সামনে তোমরা উপহার দিচ্ছ টাকার পাহাড়, গোটা দেশের মিডিয়া দেখিয়ে শেষ করতে পারছে না। এত টাকা কোথা থেকে পাও? আর তারপরে বলো জানো না। তো একদমই সমর্থন করছি না টাকার পাহাড় যাদের থেকে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে যথাযথ, তারা এখনো জেলে আছে এবং আশা করি তাদের বিরুদ্ধে চার্জশিট প্রপারলি দেওয়া হবে। এমনভাবে চার্জশিট দেওয়া হবে না যাতে নাকি চার্জ ফ্রেম না করা যায়, ট্রায়াল ফেল আউট করে যায়, সেরকম ভাবে না, সেরকম ভাবে বলবেন না। এই যে জানি না বলছেন না, আমি হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আপনাকে জানাচ্ছি আর দর্শকদের জানাচ্ছি। এই হচ্ছে গার্ডেন রিচে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগ আর রাজ্য সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ, এরা সার্ভে করে বলেছে এই গার্ডেন রিচের 4টে ওয়ার্ডে 230টা জলাশয় আর বাইপাসের কাছে 108 নম্বর ওয়ার্ডে 210টা জলাশয় বোঝানো হয়েছে। এটা জানে না। আমি আমার ধারণা এটা জানে না। কি করছেন আপনারা? বেশ অর্ক, যেটা জানো সেইটুকু বলো। বেশ, আমি ধরে নিলাম এগুলো জানো না তোমরা। সেটা হচ্ছে যে যখন মিডিয়া কোনো ঘটনায় পৌঁছয় সেইটার ইমিডিয়েট আপনাদের করসপন্ডেন্স থাকে এবং আপনারা জেনারেলি সঙ্গে সঙ্গেই প্রায় ইমিডিয়েটলি লোককে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দি সিনারিও বা তার কি রিপারকেশন কি হয়েছে, এবং সেখানে আমার মনে হয় রেসপন্সিবলি দাঁড়িয়ে ওখানে বলা যে এটা হয়েছে সেটা হয়েছে থেকে এটা বেটার যে উই উইল টেক ইনফরমেশন অ্যান্ড দেন কাম ব্যাক টু ইউ। আজকে একটা ঘটনা ঘটেছে, কিছু লোক মারা গেছেন, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়, এবং ওখানে গ্রেপ্তার হয়েছেন একজন, ইনভেস্টিগেশন চলছে। পুরো সিচুয়েশনটা না দেখে প্রথমেই 4টে কথা বলাটা বোধহয় সঠিক নয়। বিধায়ক এবং মেয়র কিছু জানবেন না। বিধায়ক মেয়র তারা বলছেন জানি না। এটা হতে পারে? কলকাতা শহর কতটা বড় সেটা আমার মনে হয় কাউকে মনে করি। হ্যাঁ, অ্যামাজনের থেকেও বড়, অ্যামাজন জঙ্গলের থেকেও বোধহয় বড়। আমি তরুণজ্যোতি তিওয়ারি, আপনার কাছে অ্যামাজন জঙ্গলের সঙ্গে কলকাতাকে তুলনা করছেন কেন? না, আপনি এমন ভাবে বলছেন কলকাতা
শহরে it's a একটা সময় conflict jungle view. নেতারা গর্ব অনুভব করতো, আচ্ছা, আপনি হাতের একটা তালুর কথা বলুন মতন তো, নাকি আপনি একটা আপনার কথা বলুন, জায়গাগুলোকে চেনে। এখন 27 এখন জুন একটা সরকার, 2022 যে সরকারকে তৃণমূল সরকার বলবো না, জানি না সরকার বলবো, 27 সেই জানি না জুন সরকার 2022 তারা যখন প্রথমেই একটা বলে দেয় যে না না 50 বাবা বছরের আমরা কিছু জানি না। বাড়ি যদি ভেঙে পড়ে বম্বেতে, নিশ্চয়ই আপনারা সেই জন্য বম্বের মেয়রকে দায়ী করতে পারবেন বাহ, না। খুব খুব ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। আমি এই বাড়িগুলো নিয়ম না মানে তৈরি হয়েছে, সেগুলো ভেঙে পড়বে, একদম সেগুলো ভেঙে পড়বে, যদি- আশেপাশের বাড়িগুলো। একদম, যদি বাকি উত্তরপ্রদেশে কোনো বাড়ি ভেঙে পড়ে, তার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিতে পারবেন না। আমি নির্দিষ্টভাবে তরুণজ্যোতি তিওয়ারিকে, একদম তন্ময়দা, আমি তরুণজ্যোতি তিওয়ারিকে নির্দিষ্টভাবে যে কারণে এখানে অনুরোধ করেছিলাম আসার জন্য, তরুণজ্যোতি খুব সিম্পলি আমাকে বোঝানোর চেষ্টা করো যে কোনো দায়, আমি ধরে নিলাম এই যে চুনোপুটি যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই যে ইঞ্জিনিয়ারদেরকে করে একটা বড় মাথা বা কয়েকটা মাথাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, কোনো দায় কি মেয়রের নেই? কোনো দায় কি মুখ্যমন্ত্রীর নেই? বাড়ানো হচ্ছে না, কাউকে বাঁচানো হবেও না। দায় আছে কিনা এই পয়েন্টে আসছি। প্রথমে তুমি অ্যামাজনের সাথে তুলনা করলে, এই তুলনাটা করা উচিত না, কারণ আমাদের জঙ্গলে না রুল চলে, নিয়মে চলে। জঙ্গলে কেউ কাউকে অকারণে মারে না, এটা পশ্চিমবঙ্গ, এখানে রুলের চলছে, জঙ্গল থেকেও খারাপ, এখানে অকারণে মানুষ মারা হয়। এবার তোমার এই লায়াবিলিটির কথা বলি, এটা সুন্দর টার্ম আছে, অর্ক নিশ্চয়ই নেক্সট টাইমে ওটাকে আরও এলাবোরেট করবে। ইট ইজ কল্ড ভাইকেরিয়াস লায়াবিলিটি বা ইম্পিউটেড লায়াবিলিটি। এটা কি? অর্থাৎ ধরো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোনো কারণের জন্য কি ক্ষতি হয়েছে, ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, যে ক্ষতি হয়ে তোমার অর্গানাইজেশনের কোনো এমপ্লয়ির জন্য বা কারোর জন্য কিছু কাজ করার জন্য অথবা কিছু কাজ না করার জন্য দায়িত্ব এলো, তার জন্য কি ক্ষতি হয়েছে? যদি ক্ষতি হয় তাহলে অর্গানাইজেশন ইজ ভাইকেরিয়াসলি লায়াবল। এখানে ব্যাপারটা কি হচ্ছে, ওই এলাকার বিধায়কের নাম ফিরহাদ হাকিম, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যার দায়িত্ব ছিল ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে কি হচ্ছে না দেখার, তার মেয়রের নাম ফিরহাদ হাকিম। সবার ওপরে দাঁড়িয়ে আছে পূর্ত দপ্তর, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, সেটা মন্ত্রীর নাম ফিরহাদ হাকিম, কাউন্সিলরের নাম শামস ইকবাল, সবাই একটা অর্গানাইজেশন তৃণমূলের। আমি পার্টি ছেড়ে এলাম কেএমসির, তাদের দায়িত্ব ছিল দেখার, তারা দেখেনি, দে আর ভাইকেরিয়াসলি লায়াবল, প্রথম। সেকেন্ড, আবার বলছি, কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু করেনি। ওখানে বাড়িটা কি আলাদিনের জিন পাওয়া গেছিলো, যে আলাদিনের প্রদীপ পাওয়া গেলো, ঘষলো, একদিনে বাড়ি তৈরি হয়ে গেল? আস্তে আস্তে হয়েছে, সাপ্লাই করেছে তৃণমূলের লোকেরা, প্রত্যেকটা মানুষ দেখেছে ওখানে কি হয়েছে। তারপরে কি, ইনফ্যাক্ট আজকেও তোমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে আশেপাশের বাড়িগুলোর অবস্থা, কোন ব্যবস্থাটা হচ্ছে। ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে, তার মানে চোখ বন্ধ করে, এক্স্যাক্টলি দে আর লায়াবল। আর এই তোমার এই জানি না না, অর্ক এক মিনিট, তোমার এই জানি নাতে না একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করে দেবো, তার আনসার হয়তো অর্ক কোনো সময় দেবে, আজকে নাও দিতে পারে, পরে কোনো এক সময় দেবে। একটা ওই জানি না সিনড্রোম একটা বড় এক্সাম্পল আছে। দেখো জিটিএস স্ক্যাম আমাদের মনে আছে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের একটা অভিযোগ কলকাতা হাইকোর্টের জজ সাহেবের কাছে হয়েছিল। সেটা নিয়ে রাজ্য সরকার এক্সেপশনালি স্টেপ নিয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা কমপ্লেন করেছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কমপ্লেন করেছে পুলিশের কাছে, বলেছে যে এই কমপ্লেনগুলো এসছে, আমরা ইন্টারনাল এনকোয়ারি করে দেখেছি, সত্যি কিছু গোলমাল আছে, তোমরা কেস স্টার্ট করো। সরকারের কমপ্লেন, মনে রাখবে, সেটা আজ পর্যন্ত কেস স্টার্ট হলো না। অভিযুক্তর নাম তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রধান অভিযুক্ত, দ্বিতীয় অভিযুক্তর নাম ওই প্রান্তিক, মানে তৃণমূল ছাত্র পরিষদের। তাই এইটাও কেন কেসটা হলো না, তার উত্তরটাও কি জানি না। না, আমার একটাই প্রশ্ন, আমি শারদ্দাবাবু আপনার কাছে যাব, কিন্তু তার আগে একবার আমি দেখানোর চেষ্টা করব এই যে অ্যাবনর্মাল একটা অসুখের মতন ছড়িয়ে পড়ছে, সংক্রমণ যেন, জানি না, কিচ্ছু জানি না, কে বাড়ি বানালো, কে বাড়ির পারমিশন দিল, কে চাকরি চুরি করলো, কে কয়লা চুরি করলো, কিচ্ছু জানি না। ওই নাটকে যেরকমভাবে হয় সেরকমই একটা চরিত্র, সেই চরিত্রটা হাজারে জায়গায় ছড়িয়ে পড়ছে এবং তারা বলছে আমরা কিচ্ছু জানি না। কিন্তু দেখুন কি কি জিনিস আমরা জানতে পারছি চোখের সামনে। বাড়ি, এটা বাড়ি না প্রহসন আমি জানি না, 1 ইঞ্চি জায়গা ছাড়া হয়নি, এভাবে 6-7 তলা করে বাড়ি তৈরি হয়েছে, একবার দেখে নিন। আমরা কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে গিয়েছি যে একেবারে দুটো বাড়ি দেখো, মাথাটা একদম জুড়ে গিয়েছে এবং বাড়িটা খানিকটা হেলাও দেখতে লাগছে, হেলে গিয়েছে এটা বোঝা যাচ্ছে। এবং দুটো বাড়ির যে মধ্যখানের গ্যাপ থাকা দরকার, সেই গ্যাপ কিন্তু বলা যায় যে 1 সেন্টিমিটার, জাস্ট 1 সেন্টিমিটার রয়েছে। নিচের তলা অর্থাৎ দোতলা পর্যন্ত যেটুকু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি 2.5 ফুটের, 3 তলার ওপর গিয়ে কিন্তু জানলা খোলার সেই রকম উপায় নেই। এটা বোঝা যাচ্ছে যে বাড়িটাকে মেকআপ দেওয়ার জন্য এইরকম একটা কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে, যাতে এটাও থাকে, যাতে ওটাও থাকে। এই পাহাড়পুর সংলগ্ন ফতেপুরেও এমন অনেক বাড়ি রয়েছে যাদের মধ্যে দূরত্ব 1 হাতও নয়। আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলী রয়েছে, আমি একবার ছবিটা দেখাবো। এই হলো একটি আবাসন
এবং এই হলো একটি আবাসন G+5, অর্থাৎ দুটোই প্রায় 6 তলা। আমি যদি একটু হাত দিয়ে মেপে দেখাই, আমার হাতে 1 হাতের মতো দূরত্ব রয়েছে, অর্থাৎ এই বিল্ডিং এবং এই বিল্ডিং এর মধ্যে বাঁধের দূরত্ব কতটা? 1 হাত। এবং যখন এগিয়ে যাওয়া যাচ্ছে সেই 1 হাতের দূরত্বটা গিয়ে প্রায় মিশে গিয়েছে। যদি এই বাড়ির জানালা খোলা হয় তাহলে ওই বাড়ি থেকে জানালা খোলাটা সম্ভব নয়। ঠিক এইভাবে গার্ডেন রিচের একের পর এক জায়গায় একের পর এক বিল্ডিং তৈরি হয়েছে। আমি ডক্টর শরদ্দত্ত বাবুর কাছে যেতে চাই। ডাক্তারবাবু, খুব স্পেসিফিক প্রশ্ন। মেয়র যদি না জানেন যে তার শহরে বেআইনি কিছু হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না জানেন যে তার রাজ্যে একের পর এক চুরি হচ্ছে, তাহলে তারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ছেড়ে দিতে পারেন তো। না, এই কথাটা আমি একদমই মানবো না যে ওনারা কিছু জানেন না। মমতা ব্যানার্জির মতো বিদগ্ধ মহিলা আছেন, আপনি জানেন উনি কটা ভাষা জানেন? উনি 8-10টা ভাষা জানেন। উনি পিএইচডি পাস করেছেন, তার ডিগ্রিটা কোথা থেকে পেয়েছেন হয়তো আবার উনি জানেন না। আপনি জানেন উনি ভালো আঁকতে জানেন, উনি কবিতা লিখতে জানেন, উনি গান গাইতে জানেন। এগুলো ভুলে গেলে চলবে না ময়ূর। উনি এটাও জানেন যে মহাত্মা গান্ধী যখন ফাস্টিং করেছিলেন, অনশন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে জলপান করিয়ে ওনা অনশন ভাঙিয়েছিলেন। ভুলে গেছেন? উনি কিন্তু জানেন। উনি এটাও জানেন শ্রী অরবিন্দ কোন জেলে গিয়ে ফাঁসি হয়েছিল, সেটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী এটাও জানেন যে রাকেশ রোশন চাঁদে পৌঁছেছিল। ভুলে গেলে চলবে ময়ূর? উনি প্রচুর কিছু জানেন। জানেন না কি? জানেন না পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কি করে এত টাকা ঢুকলো? জানেন না কি ওই অর্পিতা নামক বান্ধবীটি হঠাৎ কোন পুজোর প্যান্ডেলে কিভাবে চলে এলো? জানেন না কি যে ওনারই মন্ত্রী কিভাবে লোকজনের দেওয়া, কেন্দ্রীয় সরকারের দেওয়ার খাদ্য চুরি করে ফেললো? জানেন না কি যে অনুব্রত কিভাবে কয়লা চুরি করলো? জানেন না কি যে এই অনুব্রত এবং তার মেয়ে কি করে ডিআর লটারিতে 1 কোটি পেয়ে গেল? জানেন না কি যে তৃণমূলের সবাই এত কি করে চুরি করে ফেললো? জানেন না কি ওনার ভাইপোও চোর? উনি খালি বলতে পারছেন না। উনি জানেন প্রচুর, কিন্তু জানেন না যেগুলো, সেগুলো আমাদের আসলে জানাতে চান না। এটাই রোগ। এতদিন মানসিক চাপে ছিলেন তো, হালে একটা শারীরিক চাপও এসেছে। আমি দ্রুত সুস্থতা এবং আরোগ্য কামনা করি। চোটটা মাথায়, হালে একটু ভুলভাল বলতেই পারেন, কেন এই চোট থেকে তো উনি এখনো অবধি সুস্থ হয়ে ওঠেননি। দেখলাম ব্যান্ডেজ নিয়েই উনি পৌঁছেছেন। সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, ব্যান্ডেজ নিয়েও কিন্তু ভেঙে পড়েছেন। কিন্তু উনি জানেন না এই শামস নামক কাউন্সিলরের অ্যাস্টন মার্টিন গাড়ি আছে। উনি জানেন না ওনাটার দাম 7 কোটি টাকা। উনি জানেন না ওর কাছে বেন্টলে গাড়ি আছে, তার দাম 8 কোটি টাকা। উনি জানেন না একটা শামস বলে কাউন্সিলর, যিনি এককালে দুধ বিক্রি করত, তিনি আজকে বেন্টলের মালিক। আমরা জানি যিনি চা বিক্রি করতেন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং দুধ বিক্রি করে বেন্টলে কেনাই যেতে পারে, যদি চা বিক্রি করে কেউ প্রধানমন্ত্রী হয়, আমি এটা আশ্চর্য হচ্ছি না ময়ূক। উনি অনেক কিছু জানেন, জানেন না কোনটা যেটা আমাদের এবং আপনাদের জানাতে চান। কিন্তু তার মধ্যে থেকে একজন দর্শক, এই মুহূর্তে আমি নন্দিনীদি আপনার কাছে যাব এবং তারপরে আবার বাকিদের কাছে যাব। একজন দর্শক নন্দিনীদি বিভাস চক্রবর্তী একদম স্পেসিফিক প্রশ্নটা করছেন। এই বাংলার প্রশ্নগুলোই আমি নিতে চাই। বিভাস চক্রবর্তী লিখছেন, তাহলে পূর্ত দপ্তরের মতন একটা দপ্তর, সেই দপ্তরগুলোকে রাখা হয়েছে কেন? সেগুলো কি শুধু কাটমানি খাওয়ার জন্য দপ্তরগুলোকে রাখা হয়েছে? সত্যিই তো এত দপ্তর, এত মন্ত্রী, এত আমলা, এত ইন্টেলিজেন্স, পুলিশের এত খোঁচর রয়েছে, তারপরেও একটা সরকার জানে না চুরি হয়ে যাচ্ছে, একটা সরকার জানে না সন্ত্রাসবাদীরা বর্ডার থেকে এপারে চলে আসছে, একটা সরকার, একটা প্রশাসন, মেয়র ফিরহাদ হাকিম জানে না যে তার কলকাতা শহরে এত বেআইনি বাড়ি। তাহলে জানেটা কি? আবারও বলছি, যদি না জানে ভাই, অ্যাকাউন্টেবিলিটি যদি না নিতে পারো তাহলে ছেড়ে দাও, অন্য কাউকে দাও। আমি প্রথমত যেটা বলবো যে ডক্টর মুখার্জির কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল, আমি প্রায় খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আর যেটা বলবো যে যেই কথাটা ময়ূক আপনারা বারবার বলছেন অ্যাকাউন্টেবিলিটি, এই কথাটার মানে কি আমরা কেউ বুঝি না। আমি অন্তত একটা জিনিস দিদি আপনাকে খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, আপনি যেহেতু নিজের একটা কর্পোরেট ব্যাকগ্রাউন্ডও আছে। আচ্ছা দিদি, বেসরকারি সংস্থাতে বা বেসরকারি হাসপাতালে, বেসরকারি কোনো এস্টাবলিশমেন্টে এরকম লেভেলের যদি অ্যাকাউন্টেবিলিটি না নিয়ে দায়সারা মনোভাব থাকে, সেই এস্টাবলিশমেন্ট কি চলবে? সিইও, মালিক, ম্যানেজিং ডিরেক্টর তারা যদি বলে ও বাবা এরকম একটা ঘটনা হয়ে গেছে, আমি তো ভাই জানি না। আমি এটাই বলতে চাইছিলাম যে আজকে হচ্ছে নাকি আমাদের এন্টায়ার সরকারি বিষয়ে আমরা এখানে এসে দাঁড়ালাম, তার কারণ আমাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমরা যাই করছি তার জন্য কোনো দায়বদ্ধতা নেই এবং কাউকে জবাবদিহি করতে হয় না। দিনের পর দিন আমরা সব কিছু নিয়ে
বলতে পেরেছি জানি না। আমরা বলতে পেরেছি কি সন্দেশখালি নিয়েও আমরা তো জানতাম না ওখানে এরকম হচ্ছে, তাহলে আমি তখনও বলেছিলাম তাহলে আপনারা সরকারে বসে আছেন কেন? আপনাদের এটুকু ইন্টেলিজেন্স যদি নেই, আপনাদের এটুকু খবরাখবর যদি নেই, তখন আপনারা কি দায় চাপাচ্ছেন বিরোধীরা কেন জানায়নি কেন? এটা কি তাদের দায়? আপনারা সরকারে থেকে কিছু জানেন না যে এখানে এই ঘটনা ঘটছে, আপনারা বলছেন বিরোধী, আর কোনো কিছু হলে আপনারা বলছেন বিরোধীদের সময় এটা হয়েছিল। আপনারা আমাকে একটা কথা কেউ বলতে পারেন যে আজকে প্রতিবেশীর ছেলে চোর বলে আমার ছেলের চুরি করাটা কি জাস্টিফাইড হয়ে যায়? আজকে প্রতিবেশীর ছেলে চুরি করে এনেছে, তাহলে কালকে আমার ছেলে চুরি করলে তখন আমি বলবো পুলিশকে কালকে জানেন ওর ছেলে চুরি করেছিল, তাহলে আমার ছেলেও চোর, এটা কোনো অন্যায় নয়? পার্টিটা না এখন তুলসী মঞ্চ কংগ্রেস টিএমসি, এখন সবাই হঠাৎ ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এখন সবাই বলছে না আমরা কিছুই জানি না। জবাবদিহি যদি না থাকে, মানে প্রথম থেকে বলছেন যে পূর্তমন্ত্রী পূর্ত দপ্তর কাউর দেন, এখন শুনছি নাকি আধিকারিকদের দোষ। আরে আধিকারিকরা তো অনেক নিচের লেভেলে আসেন, তাদের ক্ষমতা কতটুকু? মন্ত্রীকে জানাবেন কি? মানে মন্ত্রীকে জানা মানে মন্ত্রী সকালবেলা উঠে তাহলে আপনি বলতে চাইছেন অর্ক মন্ত্রী কিচ্ছু জানেন না? তাহলে মন্ত্রীর নিজস্ব নেটওয়ার্ক বলতে কিচ্ছু নেই? নিজস্ব নেটওয়ার্ক মানে তো আধিকারিক না, না নিজস্ব নেটওয়ার্ক মানে তো আধিকারিক, তাহলে আধিকারিকদের বিরুদ্ধে মন্ত্রীর দোষ। তাহলে আমার মনে হয় মন্ত্রী সবার আগে পদক্ষেপ করা উচিত। কাউন্সিলরের কাছে 8খানা গাড়ি কোটি কোটি টাকার গাড়ি রয়েছে, সেটা আপনারা জানেন না? না পরিষ্কার কথা হচ্ছে কাউন্সিলরের যদি ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকে যেটা নিয়ে আপনাদের প্রশ্ন, যেটা নিশ্চয়ই আয়কর দপ্তর দেখছে, কারণ কি একটা গাড়ি চলে আয়কর, ইডি, সিবিআই, এফবিআই সবাই সবকিছু দেখবে। রাজ্য পুলিশ কি করতে আছে? চানাচুর খেতে? রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন কিসের জন্য আছে? ভেলপুরি খেতে? না আয়করটা তো রাজ্য প্রশাসনের দায় নয়, জোর করে তো এটা রাজ্য প্রশাসনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে আয়কর দপ্তর রাজ্য সরকারকে দিয়ে দাও, রাজ্য সরকার আয়কর দেখবে। নন্দিনীতে বলতে চাই যেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় ভুল নাম বলে আপনারা পদত্যাগ দাবি করছিলেন অধীর চৌধুরীর, তাহলে আজকে এই কাজের জন্য কেন এই মন্ত্রীর পদত্যাগ দাবি করা যাবে না? আপনারা ভুল নাম বলছিলেন তো, তখন তো ছিলেন আপনাদের সুপ্রিমো, তাহলে তার পদত্যাগের কথা বলতে গিয়ে অন্য লোকের পদত্যাগের কথা। আপনারা আজকের দিনে দাঁড়িয়ে ক্যালকাটা হাইকোর্টের প্রত্যেকটা মামলা তো দেখা যায় ইউটিউবে, আপনারা একটু ইউটিউবে দেখুন যেই ঘরে এই সংক্রান্ত মামলা হয়, কি বলে আপনার ডেমলিশন সংক্রান্ত মামলা হয়, ইলিগাল কনস্ট্রাকশন সংক্রান্ত মামলা হয়, একটু এক সেকেন্ড বলে নিতে দিন, আমি শুনছি আপনার দুঃখের কথা আমি শুনছি। এবারে মুদ্রা কথাটা হচ্ছে যে আপনারা দেখবেন, আমি নিজের কথাটা বলবোই, আপনারা আপনি যতদূর চিৎকার করবেন তাতে কিন্তু কোনো লাভ হবে না। চিৎকার করবেন আপনি যতই চিৎকার করবেন তাতে কোনো লাভ হবে না, আমাকে বলতে দিতেই হবে। আমি কথা বলার সময় যদি আপনি মনে করেন যে আপনি গলা চালিয়ে বেরিয়ে যাবেন, সেটা আপনার কোনো লাভ হবে না। অর্ক টাইমার নাও, 30 সেকেন্ড টাইমার নাও। বেশ অর্ক, আপনার সময় শুরু, অন্য কারো শব্দ শোনা যাবে না, আপনি বলুন। অর্ক আপনি জানুন যে আপনার টাইমার শুরু। অর্ক জানি না সিনভাবে ভুগছে, অর্ক আপনাকে সময় হচ্ছে এটা জানুন। আপনাদের কোনো সেন্স নেই কথা বলার, আপনি যতই চিৎকার করতে থাকুন তাতে কোনো লাভ হবে না। আপনি চিৎকার করতেই পারেন, তাতে আমি চিৎকার করতে থাকবো, এতে কোনো লাভ হবে না। আমি দুজনকে থামাচ্ছি, আমি দুজনকে। বেশ আপনি খেয়েছেন, আপনার ডিগ্রিটাই বোধহয় একদম ভদ্র সমাজে ব্যক্তিগত আক্রমণের না গিয়ে একদম দুজনকে আমি থামাচ্ছি। আপনি ডাক্তার হিসেবে জাল, বেশ এক এক করে আপনি ডাক্তার হিসেবেই জাল, আপনার মাথার সমস্যা আছে, আপনি কনস্ট্যান্ট কি বলেছে কি জানেন আপনি? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্যাট? কে কোন মামলায় বলেছে? আপনি ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাস করেছেন, আপনি কোন মামলার নাম বলুন? মিথ্যে কথা বলবেন না প্রেসে দাঁড়িয়ে, আপনি মিথ্যেবাদী। মামলার নাম বলুন। মিথ্যেবাদী আপনি চিটিংবাজি করছেন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আচ্ছা আমি একবার ইউনিভার্সিটির ডাক্তার, আপনার কোনো সেন্স নেই কথা বলার। আচ্ছা আমি কারোর কোনো মানুষের সাথে চুরি করে আপনি জানেন আর এই কোন মামলা আপনি জানেন তুমি চলে যাও ক্যালকাটা হাইকোর্টে ইকবালপুরের কেন এই তর্কটা শুরু হচ্ছে? ফিরহাদ হাকিম ঠিক কি বলছেন একবার শুনবো এবং সেইটা নিয়ে বিতর্ক প্রয়োজন। আমি দুজনকে থামাচ্ছি।
কেন ইলিগাল করছে এটা আমার কাছে বিস্ময়। নিশ্চিত প্রত্যেকটা এরকম ঘুঞ্চি গলিতে গিয়ে তো চোখ রাখা সম্ভব না। আবার তোমরা আমি বারবার করে বলেছি যে কাউন্সিলর কোন বিল্ডিংটা লিগাল কোন বিল্ডিংটা ইলিগাল কাউন্সিলরের জানার কথা না, প্রশাসনের জানার কথা। সুতরাং কাউন্সিলর রাজনৈতিক ব্যক্তি তাকে তুমি তাকে তুমি আঙুল তুলো না, কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক যারা মাইনে পায় তাদের দেখার কথা, তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যারকে। আমি সবাইকে টাইমার দিয়ে দিচ্ছি, কেউ কারোর উপর বললে শুনতে পারবো না, আমরা একদমই কম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি শারদবাবু আপনার কাছে যাচ্ছি। মেয়র এখানে ডিরেক্টলি ক্লিন চিট দিয়ে দিচ্ছে কাউন্সিলরকে, কোন পাড়ায় কোন গলিতে কি হচ্ছে সেটা কাউন্সিলরের জানার কাজ না। তাহলে কাউন্সিলরের জানার কাজটা কি? না, আমি এখানে ছোট্ট একটা অর্কবাবুকে উদাহরণ চাইবো, আমি চেঁচামেচির মধ্যে যাই না, যাবো না। যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু একসময় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, এবং সেই কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আমরা ছোট্ট করে যদি একটু নিজেদের মেমোরিটা চুলকে নিই, আমরা জানি উনি হঠাৎ রিজাইন করেছিলেন। রিজাইনটা কেন করেছিলেন? একটা প্রোটেস্টে, একটা কেন্দ্রীয় সরকারের একটা প্রোটেস্টে উনি কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে উনি রিজাইন করেছিলেন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী। কেন করেছিলেন? ওনার একটা জিনিস ভালো লাগেনি, মনে হয়েছিল যে ঠিক নয়। আমার একটাই প্রশ্ন, এখন কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন ফিরহাদ হাকিম ঠিক করেছেন? যদি মনে করেন তাহলে ফিরহাদ হাকিম থাকুক, যদি মনে করেন না ফিরহাদ হাকিমের কোনো দায় বর্তায় না, তাহলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই উনি অনুসরণ করে ফিরহাদ হাকিমের পদত্যাগ আমরা সবাই নয়, জনগণ। আমি বাকিদের কাছেও যাবো, কিন্তু এই মুহূর্তে একটা বড় ব্রেকিং এই মুহূর্তে আমার কাছে এসেছে এবং সেই ব্রেকিংটা আমাকে নিতেই হবে। হাওড়ায় রামনবমীতে যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই হিংসার ঘটনা যাতে এনআইএ তদন্ত করেছিল, এনআইএ নতুন করে 11 জনকে গ্রেপ্তার করলো রামনবমীর মামলায়, যে মামলা এই মুহূর্তে আমাদের কাছে বিগ ব্রেকিং নিউজ। হাওড়ায় রামনবমীতে হিংসার ঘটনা এবং সেই ঘটনায় 11 জনকে নতুন করে গ্রেপ্তার করা হলো। 11 জনকে গ্রেপ্তার করলো এনআইএ। আগামীকাল ধৃতদের আদালতে পেশ করা হবে এবং 11 জন যারা অ্যাকিউজ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 27 এপ্রিল 2023 এনআইএকে কেস ট্রান্সফার করা হয়েছিল শুভেন্দু অধিকারীর একটি মামলার পরিপ্রেক্ষিতে। আদালত নির্দেশ দেয় যে মামলাটি এনআইএ তদারকি করবে। রামনবমীতে শিবপুর হাওড়া কমিশনারেটের আন্ডারে যেভাবে একের পর এক তাণ্ডব লীলা চলেছিল, 11 জন যারা অভিযুক্ত তাদের নামও এই মুহূর্তে পাওয়া গেছে। শামীম আহমেদ, बलवंत सिंह, महमूद आलम, महफूज आलम, शमशाद आलम, मोहम्मद अली, सलीम जावेद, सरफराज आलम, फिरोज खान, मोहम्मद समीर अंसारी, शमशेद हुसैन, शमशाद अली প্রত্যেকে হাওড়ার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যে খবর আমরা পাচ্ছি, 36 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয় পিএম বস্তি শিবপুর এই অঞ্চলে অশান্তির ঘটনা, এবং তারপরেই 27 এপ্রিল 2023 হাইকোর্ট নির্দেশ দেয় সমস্ত মামলা চলে যাবে এনআইএ এর হাতে। এই মুহূর্তে বড় খবর, 11 জনকে আরো নতুন করে গ্রেপ্তার করলো এনআইএ। রামনবমীতে 2023 সালে রামনবমীতে যে আক্রমণের ঘটনা ঘটেছিল, রামনবমীর মিছিল এবং সেই মিছিলে আক্রমণের ঘটনা, এই মুহূর্তে 11 জনের এই মুহূর্তে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করলো এনআইএ। আমি এই খবরের থেকে আবার ফিরবো জানি না সিনড্রোমে। রাজ্য সরকার কিছু জানে না। যদি কিছু নাই জানো তাহলে ছেড়ে দিচ্ছ না কেন? বাংলার মানুষ ঠিক কি বলছেন একবার চটপট শুনে নেব আপনাদের কথা, এবং তারপর আবার বাকিদেরকে সময় দেবো। কিছুই জানি না মানে তারা তো সবই জানে, কোন প্রমোটারের কাছ থেকে কত মাল নিচ্ছে, কে কত বেআইনি করছে, কত অবৈধভাবে তাদের নিজস্ব সম্পত্তি একটার পর একটা পাহাড়ের মতো তারা করে যাচ্ছে সম্পত্তি। আর বাংলার মানুষ, সাধারণ মানুষ, তারা বৈধভাবে কোনো কিছু করতে গেলে তাদের যত বাধা বিপত্তি আছে, এই তো চলছে। এখানে তো আইনের শাসন না, শাসকের আইন চলছে। কিছুই যখন জানেন না ওনারা দপ্তরে বসে আছেন কেন? দপ্তরগুলো ছেড়ে দিক বিরোধীদের হাতে। বিরোধীরা জানতে চেষ্টা করছে, ওরা যদি বলতে না পারে ওরা পদত্যাগ করে দিক, গদি থেকে সরে যাক। ওদের কাছে আমরা আর কোনোদিন প্রশ্ন রাখতে পারবো না। যারা নতুন আসবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো। না জানাটাই স্বাভাবিক। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে বর্ণ পরিচয় মাতঙ্গিনী স্রষ্টা, সে রাজ্যে এর থেকে কিছু না জানাটাই ভালো। আরাবুল থেকে শুরু করে অনুব্রত যখন যা করতো সেটাও নাকি ওনারা জানতেন না।
পাড়ার কাউন্সিলর যদি কিছু হাত বাড়ায় জানলা দিয়ে পয়সা নিতে হয় সেটাও কিছু জানতেন না, না জানাটাই স্বাভাবিক। এই রাজ্যে এর থেকে আর বেশি কিছু হবে না, এদের অধঃপতন নিশ্চিত। একদম 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাব। আমি অর্ক থেকে শুরু করছি। অর্ক, এটা একটা চক্ষু লজ্জারও বিষয় থাকে, কিচ্ছু যদি না জানে ভাই ছেড়ে দিক না। দেখুন, মেয়র বলেছেন যে বিল্ডিং ডিপার্টমেন্ট এটা দেখার কথা, আমাদের রুলস তাই বলে যেটা বিল্ডিং ডিপার্টমেন্টের দেখার কথা। আপনি যদি দেখেন যে কাউন্সিলরের কি ভূমিকা, আপনি সেকশন 105 দেখবেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, কাউন্সিলরের কি ভূমিকা আছে, তার কি পাওয়ার, তাতে কিন্তু এটা পড়ে না যে ইললিগাল কনস্ট্রাকশন সে দেখতে পারে বা থামাতে পারে। তার জন্য একটা পার্টিকুলার প্রসিজিয়ার আছে। আর যেটা আমি বলতে যাচ্ছিলাম, আপনি যদি আদালতে দেখেন, আদালতে যতবার যেখানে কেউ মানে জেনারেলি তো আদালতে যে কোনো ব্যক্তি গিয়ে কমপ্লেন করতে পারেন যে অমুক জায়গায় ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে যদি আপনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ড দেখেন, স্ট্যান্ডটা খুব পরিষ্কার যে ইললিগাল বাড়ি হয়েছে ভেঙে দেওয়া হবে। তার মধ্যে আরেকটা কথা শুধু বলেছে, সেটা হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে অলরেডি সেটা চালু করে দেওয়া হয়েছে, কলকাতাতে হয়তো হবে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে যে যদি উইদাউট প্ল্যান কেউ কোনো বাড়িতে লোন অ্যাপ্লাই করে সেটা যেন লোন না দেওয়া হয় এবং সেটা যেন কর্পোরেশনকে জানানো হয়। কলকাতাতেও সেটা হবে পলিসি। আমার 2 মিনিট বাকি, আমি শেষ 2 মিনিট দুজনকে দিতে চাই। আমি নন্দিনী, আইন আছে, কানুন আছে, রাজ্য সরকার সব কিছু জানে, সব ধরনের বিষয়ে ডিফেন্স আছে অর্কদের, তাও কেন আমরা দেখতে পাই মৃত্যু মিছিল, 10 জন মারা গেল, কার দোষে 10 জন মারা গেল? না, এটাই শুধু অবাক লাগছে যে উনি বলছেন বিল্ডিং আধিকারিকদের নাকি এটা কাজ। এখন তো মানে এই স্কেপগোটা খেলা বানানোর খেলা কতদিন চলবে? আজকে কাউন্সিলরদের যে অর্ক বারবার বলছে না, কাউন্সিলরদেরও নাকি দেখার নিয়ম নেই, নাকি আইন নেই। কাউন্সিলরদের আইনটা কোন সময়? শুধু হাত বাড়িয়ে টাকা নেবার বেলা। আমি এটা বিশ্বাসযোগ্য মনে হয় যে ওপরতলা থেকে কাউন্সিলর পর্যন্ত কেউ জানতেন না এগুলো হয়েছে, এর পেছনে কত টাকা গেছে কেউ ওনারা জানতেন না, সেই টাকার ভাগ কে পেয়েছেন কেউ জানতেন না। বিশ্বাস করলাম না, বিশ্বাস করি না। আমি একটা কথাই বলবো যে আজকে মেয়র বলেছেন, ময়ূখ আপনি দেখাননি, উনি বলেছেন যে কলকাতায় এরকম আরো অনেক বেআইনি নির্মাণ হয়েছে এবং সেখানে অনেক মানুষ বাস করছে বলে তাদেরকে ওখান থেকে বার করে দেওয়াটা ঠিক যাচ্ছে না। আমি বলবো কোর্টকে বলতে, তাহলে আমরা করতে পারি। আচ্ছা, কোর্ট কি বলেছিল ওই 5তলা 10তলা বাড়ি হঠাৎ করে হচ্ছে গজিয়ে উঠেছে? কোর্ট কি বলেছিল আপনাদের কাটপানি খেতে? তাহলে আপনারা গিয়ে কোর্টকে বলুন যে যারা যারা দোষী এই নেতা মন্ত্রীদের জেলে ঢুকিয়ে দিন, সেটা প্রথমে বলুন। না হলে ওই কোর্ট কিছু বললেও আপনারা কিছু করবেন না। সেটাই আজকে প্রমাণ হয়েছে। একটি কেসে ইকবালপুরে 5তলা একটা নির্মাণ হয়েছে বেআইনি, সেখানকার একটা অংশ জাস্টিস আমজাদ হোসেন বলেছেন ভেঙে দিতে, 1 মাস হয়েছে সেটাকে ভাঙেনি এই সরকার। দেখুন তন্ময় বাবু, আমার সময় শেষ, কিন্তু এই মুহূর্তে আরেকটা খবর আমাকে শেষ করতে হবে এই মুহূর্তে। এটা বলে যে জামিল আহমেদ 28 বছর বয়স, 11তম মৃতদেহ হিসেবে চিহ্নিতকরণ সম্পূর্ণ হলো। 11 নম্বর মৃতদেহ আমার সহনাগরিক, যাদের 1 মাস পরে উৎসবে মেতে ওঠার সময় ছিল, তাদের কফিনবন্দি হয়ে ফিরে যেতে হবে। শেখ আবদুল্লাহ, আবার নামগুলো পড়ছি, শেখ আবদুল্লাহ, নাসিমউদ্দিন শেখ 24 বছর 25 বছর বয়স, আকবর আলী 34 বছর বয়স, রিজওয়ান আলম 22 বছর বয়স, হাসিনা খাতুন, মোহাম্মদ ওয়াজেদ, মোহাম্মদ ইমরান, রামজান আলী, মোহাম্মদ ইমরান। এই নামগুলো বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত, কারণ জানি না বলে সব কিছু এড়িয়ে যাওয়া যায় না। এত মানুষ, সেই সমস্ত মানুষের মৃত্যুর দায় কাউকে নিতে হবে। অধীর চৌধুরী বলছেন মৃত্যুর দায়, খুন করার দায় মেয়র ফিরহাদ হাকিমের। বাংলার মানুষ জানতে চাইছে আর কতদিন না জেনে থাকবেন? যদি না জানেন ছেড়ে দিন না, অন্য কাউকে বুঝতে দিন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূখ সঙ্গে। আমি বলতে পারবো না, আমি জানি না। বিজেপি কি বললো আমি তারই জানি না। আমি কি ফিরবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না। আমি তো জানি না, আমি চলে এসেছি সরাসরি। জানি না আমি তো, আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা দুর্ভাগ্য, এটা হচ্ছিল আমি জানতে পারিনি।